শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। হত্যা নয়, দাম্পত্য কলহ সহ নানা কারণে মানসিক যন্ত্রণা থেকে আত্মহত্যাই করেছেন চিত্রনায়ক সালমান শাহ। এর পেছনে 5টি কারণ চিহ্নিত করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান সংস্থাটির প্রধান বনোজ কুমার মজুমদার। পিবিআই জানায়, চিত্রনায়িকা শাবনূরের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে স্ত্রীর সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জেরে তিনি আত্মহত্যা করেন। দীর্ঘ তদন্তে হত্যার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান সংস্থার প্রধান। 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় জনপ্রিয় নায়ক সালমান শাহ। মৃত্যুর পর দায়ের করা হয় হত্যা মামলা। আগামীকাল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে, তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সালমান শাহর স্বজনরা। সালমান শাহ এবং চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রীর সামিরার সাথে দাম্পত্য কলহ, শুধু শাবনূরকে নিয়ে নয়, আরও অনেক বিষয় আছে, এইটি ডকেটে আছে। মায়ের প্রতি অসীম ভালোবাসা, জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীবিত অভিমানের রূপ নেওয়া, সংসার জীবনের সন্তান না হয় দাম্পত্য জীবনের অপূর্ণতা। একটা মার্ডার মামলার রায় হবে, এটা তো রায় দেয় নাই, ওরা কিছু কথা ঘোষণা করছে। তারা দেখলো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কি বলি আমরা, এটা তো নাটকের নায়কের নাটক দেখবো না আমরা। সালমান শাহের ব্যাপারে সবকিছু আলাদা হচ্ছে কেন? ইমন আমাকে কোনোদিন বলে নাই যে শাবনূরের সাথে তার প্রেম ছিল। মিশামিশি একটা মেরে এখন কালার করা হচ্ছে। আদালত রায় দেবে, ইনভেস্টিগেশন করে আদালতে জমা দেওয়া হবে। উনারা কিভাবে কেন জমা দিল সেটা আমি অনেক আগেই বুঝে ফেলছি। অস্ত্র, মাদক ও জাল টাকার 3 মামলায় নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমনের 15 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করে 3 মামলায় 30 দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। গতরাতেই পাপিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানা এবং আজ শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে মামলা করেছে র্যাব ও পুলিশ। এছাড়া সিআইডির কাছে মানি লন্ডারিং আইনেও মামলার জন্য আবেদন জানানো হয়েছে। পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ, চাকরির প্রত্যাশী নারীদের দেহ ব্যবসায় বাধ্য করতেন তিনি, আর যৌনকর্মের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন ব্যবসায়ীদের। এই 2 উপায়ে মালিক বনেছেন শত শত কোটি টাকার। গতকাল সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অস্ত্র মাদকের পাশাপাশি ক্যাডার বাহিনীও গঠন করেছিলেন পাপিয়া। সরকারের সায় আছে বলেই পাপিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। পরিচয় যাই হোক না কেন, অন্যায় করলে ছাড় নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সব অপরাধীদের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পাপিয়ার অপরাধের সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে তদন্তে তাদের নাম বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। সরকার কোনো অপরাধী, সেই দলের বাইরে হোক, কোনো অপরাধীকে পার পেয়ে যেতে দেয়নি। সব অপরাধীকে বিচারের আওতা আনা হয়েছে। পাপিয়ার পরিচয় যেটাই হোক, পাপিয়া অপরাধী হিসাবে অপরাধ অনুযায়ী তার বিচার। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 9ম শ্রেণীর ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় জামিন আবেদন না করা 4 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়া 9 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে মহানগর হাকিম মোহাম্মদ জসিমউদ্দিন এই আদেশ দেন। জামিন আবেদন না করা 4 আসামি হলেন কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানের ডেকোরেশন ও জেনারেটর সরবরাহকারী প্রতিষ্ঠানের জসিমউদ্দিন, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার। এই মামলায় গত 17 জানুয়ারি 4 সপ্তাহের আগাম জামিন শেষে বিচারিক আদালত থেকে জামিন পান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবার সর্বোচ্চ 4,25,000 টাকা এবং সর্বনিম্ন খরচ 3,15,000 টাকা সহ 3টি প্যাকেজ থাকছে সরকারি ব্যবস্থাপনায়। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ 2020-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এবছর মোট 1,37,198 জন হজে যেতে পারবেন। এর মধ্যে 17,198 জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। এছাড়া মন্ত্রিসভায় কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 4,25,000 টাকার যে প্যাকেজটা থাকবে
সেখানে যারা যাবেন তারা সবাই মসজিদুল হারামের 700 মিটারের মধ্যে থাকতে পারবেন। 1500 কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তারা প্যাকেজ 2 এর আওতায় করবেন এবং তাদের জন্য 3,60,000 টাকা ধার্য করা হয়েছে। বিমান ভাড়া সম্পর্কে একটা নিরাপত্তা থাকবে, টোটালি ব্যাংক ট্রানজ্যাকশনের মাধ্যমে হবে। ও উঠাতেই পারবেন না, ওই ব্যাংকে থেকে যাবে। আগামী 3 মাসের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে আরও 1,000 কোটি টাকা জমা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। পাশাপাশি 3 মাসের মধ্যে গ্রামীণফোনের ব্যবসায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে বিটিআরসিকে আদেশ দেন আপিল বিভাগ। এর আগে গতকাল বিটিআরসির চেয়ারম্যানের কাছে পে অর্ডারের মাধ্যমে 1,000 কোটি টাকা জমা দেয় জিপি। 1997 থেকে 2014 সাল পর্যন্ত নিরীক্ষা করে রাজস্ব ভাগাভাগি ও কর বাবদ কোম্পানিটির কাছে মোট 12,580 কোটি টাকা দাবি করে বিটিআরসি। গ্রামীণফোন বাকি 1,000 কোটি টাকা 3 মাসের মধ্যে দিবে এবং বিটিআরসিকে বলা থাকবে গ্রামীণফোন তার ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চালাতে পারবে এবং কোনো ধরনের ব্যবসা বাণিজ্য হস্তক্ষেপ করবে না। এবং এই ইনজাংশনটা বলবৎ থাকবে যে এই জাজ করে যে টাইটেল স্যুট আছে তা শেষ না হওয়া পর্যন্ত। মামলা শুনানি হবে ফাইনালি যেটা হবে সেভাবে আমাদের হবে। যেহেতু ফাইনালি যদি দেখা যায় যে আমরা 12,000 কোটি টাকা পাই তখন তারা ওই বাদবাকি যে টাকাটা আছে সেটা দিবে, যদি দেখে যে কম পায় তখন ওইভাবে অ্যাডজাস্টেড হবে। এটা হলো ডিপেন্ড করে মামলার আউটকামের উপরে। কোর্ট যেটা বলেছে যে এই টাকাটা 1,000 কোটি টাকা ইনস্টলমেন্টে কীভাবে দিবে সেটা তারা ডিটেলস কোর্ট অর্ডারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবে। রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে বিটিআরসির সহায়তায় অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। শুল্ক ফাঁকি দিয়ে আনা সেট বিক্রির অভিযোগে মার্সেল মোবাইল জোনকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় আরও কয়েকটি দোকানে অভিযান চালিয়ে জব্দ করা হয় বেশ কয়েকটি মোবাইল সেট। অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সারওয়ার আলম। একটা বড় পরিমাণ সংখ্যক সেট হচ্ছে আপনার ট্যাক্স ছাড়া নিয়ে আসা হচ্ছে, ফলে যারা বৈধভাবে ব্যবসা করছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো মূলত এই কারণে এখানে বেশ কিছু দোকান থেকে আমরা আজকে একদম করে কিছু এই ধরনের সেট জব্দ করা হয়েছে এবং বেশ কিছু পরিমাণ অর্থদণ্ড আরোপ করা হয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী বছর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত 12 ফেব্রুয়ারি 12টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বৈঠকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় ও একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে বৈঠক শুরু হলে সেখানে বেশিরভাগ শিক্ষকই সমন্বিত ভর্তি কার্যক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে না থাকার পক্ষে মত দেন। অর্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, পরীক্ষার গুণগত মানের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। 26 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত জানতে এরই মধ্যে সভা আহ্বান করেছে ইউজিসি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আগে। টাকাটা ইম্পর্টেন্ট না, এখানে তারা বলতেছে কোয়ালিটির কথা, যে আজকে এখানে যে ভর্তি পরীক্ষা আমরা নিই যে স্বচ্ছতার সঙ্গে, আর একটা পরীক্ষা যদি সেই প্রত্যন্ত অঞ্চলে একটা নতুন বিশ্ববিদ্যালয় সেখানেও সিট পড়বে, তো সেখানে এমন তো নয় যে আমরা যে পরীক্ষাটা এখানে নেব তারাই শুধু এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তা তো নয়। কারণ সেন্ট্রালি সব রেজাল্ট দিয়ে ওয়েবসাইটে দিবে, সেই জন্য তাদের যুক্তি, আমাদের হাউসের যুক্তি এইটা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে শুরু হওয়া অভিযানে প্রায় 30টি আধা পাকা স্থাপনা গুড়িয়ে দেয় মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চলাচল নির্বিঘ্ন করতে আগামীকালও ঢাকা আরিচা মহাসড়কে অভিযান চলবে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পর্যন্ত সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি। ঘন কুয়াশায় শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটে ফেরি চলাচল বন্ধের প্রভাব পড়েছে দ্রব্যমূল্যের বাজারে। ঘন্টার পর ঘন্টা পারাপারের অপেক্ষায় থাকায় নষ্ট হচ্ছে কাঁচামাল। সঠিক সময়ে পণ্য মোকামে পৌঁছাতে না পারায় আমানত হারাচ্ছেন ব্যবসায়ীরা, বাড়ছে দাম। ভোগান্তি এড়াতে দিনের বেলায় চলাচলের সেই পুরনো কথাই নতুন করে শোনাচ্ছে বিআইডব্লিউটিসি। আড়ে বাজারে দোকান পাড়ে তো মাল পাইতেছে না, এই জন্য মালের দাম বাইরে যেতেছে। প্রতিদিন মুরগি মরতেছে, মাছ নষ্ট হচ্ছে,
প্রতিদিন একটা না একটা ক্ষতি আমাকে হচ্ছে। ওবার যেমন অফিস ধরার জন্য কিন্তু ঘাটে বসে আছি, যাইতে পারতেছি না। ফেরি নাই, ঘাটে নেই, নাই বললেই চলে। অনেক যাত্রী আছে রাত 10:30 থেকে এখানে ওয়েট করতেছে। প্রাকৃতিক দুর্যোগ, আমাদের কারো হাত নেই এখানে। আমরা চেষ্টা করি যে যখন ফেরি চলাচল স্বাভাবিক হয় যদি অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের, যেমন বিশেষ করে রোগীর গাড়িগুলো এখন সবচেয়ে আগে প্রায়োরিটি দেয়, তারপরে কাঁচামাল। ধানের দাম বৃদ্ধির অজুহাতে আরেক দফা বেড়েছে চালের দাম। কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। মিলারদের অভিযোগ, নজরদারির অভাবেই বাজারে এই অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। অন্যদিকে মিলাররা কেন দফায় দফায় দাম বাড়াচ্ছেন তা খতিয়ে দেখার আহ্বান খুচরা ব্যবসায়ীদের। এদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী মূল্যে বিপাকে ভোক্তারা। প্রতি কেজি 4 থেকে 5 টাকা বেশি হয়ে গেছে। আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য তো খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে চালের দাম বাড়ার কারণে। 28 চালের দাম ছিল 32-33 টাকা, এখন হচ্ছে 36-37 টাকা। ওই পার কেজিতে 3-4 টাকা বাড়েছে। গোল্ডেন মিনিকেট আমি 1900 টাকায় গত মাসে কিনলাম, আর এই মাসে 2500 টাকা দাম। যদি ধানের দাম না বেড়ে মিলারদের জন্য কোনো কারচুপি থাকে, এটা সরকারি পর্যায়ে এবং সরকারি মনিটরিং করে দেখার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ। আমরা যে দামে এখন চাউল বিক্রি করতেছি প্রায় 47 টাকা 48 টাকা, মানে আমাদের পাইকারি রেটে বিক্রি হচ্ছে, কিন্তু এটাও কিন্তু আমাদের পোষাচ্ছে না। এটাতে কিন্তু তার চেয়ে বেশি রেট পড়ে যাচ্ছে। আগামী মাসে আরও 20-50 টাকা বাড়তে পারে। তো এখানে একটা বিষয় আবার দেখা যাচ্ছে যে আমরা যেটা অনেক দিন থেকে উপলব্ধি করছি, যে আমাদের মিল পর্যায়ে বা আড়তদার পর্যায়ে যে চালের দাম যা বাড়ে, তার চাইতে কিন্তু খুচরা বাজারে কিন্তু তার ডবল তারা বাড়ায়। উত্তরের জেলাগুলোতে কমতে শুরু করেছে ধানের আবাদ। আমন বোরো 2 মৌসুমেই ধান চাষ কমিয়ে দিচ্ছেন কৃষক। প্রত্যাশিত দাম না পাওয়া আর লোকসানে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। কেউ কেউ হতাশ হয়ে ঝুঁকছেন সবজি চাষে। দাম নিয়ে হতাশা আর নগরায়নের প্রভাবে কমেছে কৃষি জমির পরিমাণ, সেই সাথে কমছে ধান চাষ, এমন তথ্য মিলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেও। 7 বিঘা জমিতে আমি ধান লাগাতাম। আউশ মৌসুমে ধান বিক্রি করছি 320 টাকা থেকে 400 টাকা। একটা জমিতে আমার খরচ হচ্ছে 8 থেকে 9,000 টাকা, সেখানে ধান বিক্রি করছি 6,000 টাকা। খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন, এবার আমি মাত্র 40 থেকে 42% জমিতে ধান লাগাচ্ছি। ধান লিবার চায় না, লিয়ালে পরে ধানের কোনো মূল্যই না। ধান আমরা কিভাবে চাষবাস করবো, বোঝেন না? 10 বিঘা যারা আবাদ করছে তারা 2-3 বিঘা আবাদ করছে। জমি প্রথম ধোয়া হচ্ছে 12,000 টাকা জমি, এখন 6,000-7,000 টাকাও নিচ্ছে না, তাও বাকি। সামনে শসা আসতেছে, মিষ্টি লাউ, আরও করলা, অনেক আরও সবজি ফসল আর কি, ভেন্ডি টেন্ডি এরকম, এগুলার চিন্তা ভাবনা আমাদের। অনেকগুলো চাষি যখন বাজারে ফসল নিয়ে যায়, তখন দেখা যায় যে তারা ওই বাজারের চাহিদার ওভার যে সাপ্লাই, সেই সুযোগটা গ্রহণ করে ইচ্ছা মাফিক তারা ধানের দাম ওঠানামা করায়। সিঙ্গাপুরের আক্রান্ত 5 বাংলাদেশের মধ্যে আশঙ্কাজনক একজনের অবস্থা ভালোর দিকে, তবে এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিরাও সুস্থতার দিকে বলে জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। সকালে রাজধানীর মহাখালীতে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ফ্লোরা বলেন, বাংলাদেশ এখনও করোনামুক্ত। বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশিরাও নিরাপদে আছেন। জরুরি প্রয়োজন না হলে বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে আবারও পরামর্শ দিয়েছেন ফ্লোরা। এ পর্যন্ত আমরা 79টি পরীক্ষা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। গত 24 ঘন্টায় আরও 2টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা করোনা ভাইরাসের কোনো উপস্থিতি কোনো নমুনার মধ্যে পাইনি। সুতরাং বাংলাদেশে এখন পর্যন্ত কোনো করোনা রোগীর উপস্থিতি নেই, সেই বিষয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এদিকে সিঙ্গাপুরে কোভিড-19 আক্রান্ত এক বাংলাদেশের পরিবারকে 10,000 সিঙ্গাপুরি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির মাইগ্রেন্টস ওয়ার্কার্স সেন্টার। করোনা ভাইরাসে আক্রান্ত 39 বছর বয়সী ওই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার পরিবারকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক সংগঠনটি। বাংলাদেশে বসবাসরত পরিবারের কাছে ব্যাংকের মাধ্যমে পাঠানো হবে সহায়তার অর্থ। গত 8 ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি এবং তার শরীরে কোভিড-19 উপস্থিতি শনাক্ত হয়। ভাইরাস আক্রান্ত আরও 4 বাংলাদেশির চিকিৎসা চলছে সিঙ্গাপুরে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত কোভিড-19 মহামারীতে 2,619 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 79,000-এর বেশি। চীনে গেল 24 ঘন্টায় ভাইরাসটিতে 150 মানুষের মৃত্যু হয়েছে। নতুনভাবে 4 শতাধিক মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। কুয়েত, বাহরাইন ও আফগানিস্তানে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে সংক্রমিত রোগী। এদিকে ভাইরাস ছড়ানোর আতঙ্কে ইরানের সাথে স্থল সীমান্ত বন্ধ করল প্রতিবেশী তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান ও আর্মেনিয়া। বিমানবন্দরে নজরদারি বাড়িয়েছে ইরাক, লেবানন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত।
ইতালিতে 3 জনের মৃত্যু এবং 157 জন সংক্রমিত হওয়ায় স্থগিত হলো ঐতিহ্যবাহী ভেনিস কার্নিভাল। দক্ষিণ কোরিয়ায় ভাইরাস সংক্রমণের সংখ্যা 800 ছাড়িয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আহমেদাবাদে নমস্তে ট্রাম্প সমাবেশে যোগ দিয়ে বলেন, প্রতিরক্ষায় ভারতকে বিশ্বের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় দুপুর 1:15 ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিশ্বের সবচেয়ে বড় মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে পা রাখেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই বলেন এসব কথা। বক্তব্য রাখেন মোদিও। স্টেডিয়ামে তাদের স্বাগত জানান 1 লাখের বেশি মানুষ। এর আগে মোদির সাথে 22 কিলোমিটার রোড শোতে অংশ নেন ট্রাম্প। সবরমতী আশ্রম হয়ে শুরু করেন 34 ঘন্টার ভারত সফর। স্থানীয় সময় বেলা 11:40 প্রথম ভারত সফরে গুজরাটে পৌঁছান তিনি। সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া। জমকালো আয়োজনে তাদের স্বাগত জানান খোদ ভারতীয় প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের সামরিক চুক্তি করতে যাচ্ছে ভারত। দেশটির গণমাধ্যম বলছে প্রায় $3 বিলিয়ন মূল্যের এই সামরিক চুক্তিতে থাকতে পারে কয়েক ধরনের হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন চুক্তির মূল লক্ষ্য চীন ও পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে অবস্থান আরও শক্তিশালী করা। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক আগে থেকেই ভালো, সুতরাং বাণিজ্যিক ইস্যু ট্রাম্পের এই সফরে মুখ্য নয়। এছাড়া কাশ্মীর নিয়েও দিল্লি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। আমার মনে হয় সামরিক বিভিন্ন চুক্তির পাশাপাশি আঞ্চলিক নেতৃত্ব বাড়াতে চান মোদি। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মাহাথির মোহাম্মদ। সোমবার দেশের রাজার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেন পদত্যাগপত্র। দেশটির গণমাধ্যমগুলোর তথ্য মতে মাহাথিরের সাথেই পাকাতান হারাপান জোট সরকার ছেড়েছে তার দল PPBM। বেশ কিছুদিন থেকেই সরকার গঠন নিয়ে টানাপোড়েন চলছিল। সাবেক প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ছাড়াই সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল মাহাথিরের দল। কিন্তু নির্বাচনে জয় পেলে 2 বছরের মধ্যে ক্ষমতা হস্তান্তরের শর্তেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন মাহাথির। নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার কথা থাকলেও হঠাৎই ইস্তফা দিলেন 94 বছর বয়সী মাহাথির। বাংলাদেশ জিম্বাবুয়ে একমাত্র টেস্টের খবর। মুশফিকুর রহিমের ডাবল ও মুমিনুল হকের সেঞ্চুরিতে 6 উইকেটে 560 রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগারদের লিড 295 রানের। ইনিংস সারা রাতে ব্যাট করতে নেমে দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ 2 উইকেটে 9 রান। দ্বিতীয় দিনে 3 উইকেটে 240 রান নিয়ে ব্যাটিংয়ে নামেন 2 অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম। সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন অধিনায়ক মুমিনুল হক, যা তার ক্যারিয়ারের 9ম টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত 132 রান করে অ্যান্ড্রু লোভুর বলে কাটা পড়েন মুমিনুল। শতকের দেখা পান মুশফিকুর রহিমও। তবে দিন শেষে তার ক্যারিয়ারের 7ম সেঞ্চুরিকে পরিণত করেন ডাবলে। শেষ পর্যন্ত 203 রানে অপরাজিত থাকেন মুশফিক। জিম্বাবুয়ের তাদের প্রথম ইনিংসে করেছিল 65 রান। আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের নাগরিকত্ব পেলেন সাবেক উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। নাগরিকত্ব চেয়ে স্যামির করা আবেদনপত্রে আজ স্বাক্ষর করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি। পাশাপাশি সর্বোচ্চ বেসামরিক অ্যাওয়ার্ড নিশানি পাকিস্তান দিয়ে সম্মানিত করা হয় এই ক্যারিবীয়কে। পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে অবদান স্বরূপ এই সম্মাননা দেওয়া হয় ড্যারেন স্যামিকে। আর এই নাগরিকত্ব পেতে তাকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন PSL ক্লাব পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। আর পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হওয়া প্রথম আন্তর্জাতিক ক্রিকেটারও এই ক্যারিবীয় তারকা। চলছে সব খবর। ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন সব খবর। বিজিবি সদস্যদের সব ধরনের লোভ লালসার ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বলেন, সীমান্তে দায়িত্ব পালনের সময় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতার সাথে সীমান্তে চোরাচালান বন্ধে সচেষ্ট থাকতে হবে। সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 94তম ব্যাচের রিক্রুটিং প্রশিক্ষণ সমাপনী ও শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। এবছর নারী পুরুষ মিলিয়ে 544 জন সদস্য প্রশিক্ষণ শেষে বিজিবিতে যোগ দেবেন। 1974 সালে বঙ্গবন্ধুর পর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে সীমান্তরক্ষী বাহিনীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিলেন। নিষ্ঠা, কর্মদক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে এই বাহিনীর সুনাম বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করবে। অন্যান্য বাহিনীর নারী সৈনিকদের মতো তোমরাও কর্মক্ষেত্রে তোমাদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণে সমভাবে সার্থক হবে বলে আমি আশা করি। আমি তোমাদের কল্যাণ কামনা করি। মনোবল, ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা ও দক্ষতা, এই 4টি
মূলনীতিতে বর্ডার গার্ড বাংলাদেশের গর্বিত সদস্যরা উজ্জীবিত। এ মূল মন্ত্রকে ধারণ করে আপনারা অর্পিত যে কোনো দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে পালন করবেন। জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বলেন, জনগণের ভালোবাসার চেয়ে বড় কোনো প্রাপ্তি হতে পারে না। দুপুরে বনানী কার্যালয়ে ৭৩তম জন্মদিনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় জি.এম. কাদের বলেন, দল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ও সুস্থতা কামনা করেন। দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি দলের কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের পাশে থেকে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা সকলে মিলে যারা আমরা ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলাম দলের, তারা সকলে মিলে আমরা কিন্তু দলকে আল্লাহর রহমতে সেই ক্রাইসিস থেকে উত্তীর্ণ করে আমরা যেভাবে দল চলতো ওনার সময় ঠিক সেভাবেই আমরা দলকে এখন পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। বারবার মনে পড়ছে আমাদের সাবেক চেয়ারম্যান পল্লী বন্ধু আলহাজ হোসেন মোহাম্মদের সাথে কথা। তার বিদেহী আত্মার আমি মাগফিরাত কামনা করছি। সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি, প্রমাণিত হয়েছে অনিয়মই যেন নিয়ম। নির্বাচন প্রক্রিয়া ধ্বংসের দ্বার প্রান্তে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর উন্নয়ন মিলনায়তনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন ও নির্বাচন মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, এ অবস্থায় অশুভ শক্তির উদ্ভব ঘটার আশঙ্কা রয়েছে। সুজন সম্পাদক বলেন, ইভিএম পদ্ধতির অগ্নি পরীক্ষায় ইসি ব্যর্থ হয়েছে। কমিশনের গাফিলতি দূর করতে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আহ্বান জানান তিনি। সম্পদশালীরা বেশি হারে নির্বাচিত হচ্ছেন এবং শুধু তাই নয় যে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে স্বল্প শিক্ষিতের সংখ্যা বিরাট। তো এগুলো আমাদের রাজনীতির জন্য কোনোভাবে ইতিবাচক নয়। বস্তুত আমাদের যেটা হচ্ছে রাজনীতির ব্যবসায়ীকরণ, ব্যবসায়ের রাজনীতিকরণ, যার ফলে কোনোটাই ভালো চলছে না দুর্ভাগ্যবশত, এবং এটা একটা অশনি সংকেত আমাদের জন্য সৃষ্টি করছে। প্রার্থীদের আনাগোনায় জমজমাট চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয়। মনোনয়নপত্র সংগ্রহ করছেন আওয়ামী লীগ, বিএনপি এবং অন্য দলের কাউন্সিলর প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী সহ মোট 7 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন, তবে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। আল্লাহর রহমতে এলাকার জনগণ আমাকে সমর্থন করতেছে। জনগণ আমার সাথে ছিল, পাশে ছিল। এই বিশ্বাসকে ধারণ করে আমি মনে করি জনগণ আগামীতেও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। যে আশা আমি দিয়ে নির্বাচিত হয়ে এসেছিলাম গতবার, সেই আশাগুলো পূরণ করার জন্য আমি চেষ্টা করেছি। জনগণের চাহিদা পূরণ করার জন্য এবারেই কাউন্সিলর হিসেবে শেষ নির্বাচন। বিগত দিনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলো পালন করতে পেরেছি কিনা সেটা নিরিখে অবশ্যই ভোটাররা সেটার মূল্যায়ন করবে। দলকে এটুকু বলতে চাই, আমার কাজের মূল্যায়নটা করা দরকার, কারণ আমি তৃণমূল পর্যায়ে আছি। আজকে 2001 সাল থেকে মাঠে আছি। আমরা জীবনে বহু কষ্ট করেছি, তারপরও আমরা এইভাবে একটা নির্বাচন থেকে যে আমরা এই ধরনের পেলাম, এটা বড় দুঃখজনক। অনেক সংগঠনে আছি এবং কাজ করেছি, সবাই আমাকে সাপোর্ট করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের ছক কষছে আওয়ামী লীগ। ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন দলটির মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। নির্বাচনী কৌশল চূড়ান্ত করতে 2-1 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে শীর্ষ নেতাদের বৈঠক। সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে ইলেকশনটা পরিচালিত হবে, কার কি কাজ, কালকে থেকে সিদ্ধান্ত সেগুলো বন্টন করা হবে। নৌকা প্রতীক যার হাতে তুলে দেয়, আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে আর বিভেদ থাকে না। দলীয় মনোনয়ন যাকে দিয়েছেন তার বিরোধিতা করার কোনো সুযোগ থাকবে না, কিন্তু থাকা উচিত না, যেহেতু ওনারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন পালন করে এবং জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে ওনারা অনুসরণ করে। আমরা প্রথম কেন্দ্রীয় কমিটি গঠন করব। এই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আমরা নির্বাচনী প্রচার প্রচারণা আরম্ভ করব। সর্বাত্মক চেষ্টা করব আমাদের এই নমিনেশন মাননীয় প্রধানমন্ত্রী যেটা দিয়েছেন এটা যথার্থ আমরা মূল্যায়ন করার জন্য। আলো করিম ভাইয়ের কাছ থেকে ওই জিনিসটাই চাইব, জলাবদ্ধতা নিরসন, চাঁদাবাদ, সন্ত্রাসবাদ চট্টগ্রাম হোক। চাকতাখাল দখলমুক্ত করার আন্দোলনের চেয়ারম্যান যে কমিটিটা হয়েছিল, তখন আমরা 2008 সালে তখন আমরা স্কুল ছাত্রলীগ করি।
চট্টগ্রাম মহানগরীর 4 নম্বর চাঁদগাঁও ওয়ার্ডের বিতর্কিত কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফুর 2 সহযোগী শরীফ ও ফরিদকে অস্ত্র এবং ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। চাঁদগাঁওয়ের সিএনবি এলাকার মানুষ সন্ত্রাসী ফরিদকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে। তার কাছে একটি এলজি, কার্তুজ, চাইনিজ কুড়াল এবং 500 পিস ইয়াবা পাওয়া যায়। অন্যদিকে চূড়ান্তল এলাকা থেকে গ্রেফতার সন্ত্রাসী শরীফের কাছে 30 পিস ইয়াবা পাওয়া যায়। সে অস্ত্র ও মাদক মামলার আসামি। পুলিশ ও স্থানীয়রা জানান, ওয়ার্ড কাউন্সিলর সাইফুর সব অপকর্মের ঘনিষ্ঠ সহযোগী শরীফ ও ফরিদ। ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে কুড়িল পর্যন্ত রেল লাইনের আশপাশের নিরাপত্তার দায়িত্ব পেয়েছে ধর্ষক মজনুর বন্ধু মাসুদ। পুলিশের দাবি 3 থানার সমন্বয়ে গঠন করা হয়েছে আলাদা টিম। সাঁড়াশি অভিযানে উচ্ছেদ করা হয়েছে সব। 1 মাস পর কি সেখানকার অবস্থা? তিনটি রাত বিভিন্ন সময় ছিল যমুনা নিউজের ক্যামেরা। ধরা পড়েছে ঠিক আগের সব জায়গায় একটু গোপনে আবারও শুরু হয়েছে দেহ ব্যবসা, সঙ্গে মাদকের কেনাবেচা। রেল লাইন কেন্দ্রিক যেসব ছোট ছোট ঘর ছিল, যে ছাপড়া ঘর ছিল, সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে। এখানে আমরা যেটা করেছি, এখানে আমরা আমাদের যে সিসিটিভি ক্যামেরা এক্সটেনশন, এটাও কিন্তু আমরা বাড়িয়েছি এবং কোথাও যদি কোনো ব্যত্যয় পরিলক্ষিত হয়, সাথে সাথে যাতে এটা সমাধানের চেষ্টা করেন, সেই কাজ কিন্তু আমরা সমন্বিতভাবে করে থাকি। বিদেশে পাঠানোর কথা বলে প্রায় 1.5 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন রাজধানীর প্রগতি সরণির দারুল ফালা ট্রেডার্সের চেয়ারম্যান আব্রাহাম চৌধুরী। রোববার রাতের ফ্লাইটে অনেককে দ্বীপরাষ্ট্র ফিজিতে পাঠানোর কথা ছিল তার। ভুক্তভোগীরা বলছেন, বিদেশে যাবার আশায় আব্রাহাম চৌধুরীকে 3 লাখ টাকারও বেশি করে দিয়েছেন অন্তত 50 জন। 3.5 লাখ টাকা করে কন্ট্রাক্ট। আমি বুড়ো বাংলাদেশ থেকে 2 লাখ টাকা কিস্তি করছি। এখন ওই কিস্তির জন্য আমার 2টা ছেলে মেয়ে আছে, ওদের জন্য আমার বাসা তো যাইতে পারি না, কারণ কিস্তিও লাইসা পয়সা থাকে বাড়িতে। আমি কি করব বুঝতে পারতেছি না। তার জমির বেচি লোক নিয়ে আনছি, অনেক কষ্ট করে টাকা দিয়েছি, অনেক সেই লোকের খবরই নেই, ফোন বন্ধ বর্তমানে। 50 জনের উপরে হবে লোকজন। তো 50 জনের কাছে আনুমানিক আমার একটা ধারণা আর কি, সবার সাথে মোটামুটি কথা বলার পরে আমি যা বুঝতে পারতেছি প্রায় 1.5 কোটি টাকা হবে। আমাদের 23 তারিখে ফ্লাইট, আমরা বলছি অফিসে আসতে। ফ্যামিলি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। আসার পর এখন আসে দেখি অফিস বন্ধ, অফিসে কারোর সাথে কন্ট্যাক্ট নাই, মোবাইল বন্ধ, টোটাল সব কিছু অফ একদম। ঋণ করে টাকা দিয়েছি, আমি সুদ এনে টাকা দিছি, লোন উঠাইছি 1 লাখ টাকা, আর 2 টাকা বেশি 2 লাখ টাকা, 3 লাখ টাকা ইনা জমা দিছে এই জায়গায়। এখন কি করা আছে, এখন দেখি আরও আমাদের সাথে আরও লোক আছে। কক্সবাজারে আলাদা অভিযানে প্রায় 40,000 পিস ইয়াবা সহ 3 মাদক কারবারিকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, ট্রাকে করে ইয়াবার চালান নিয়ে যাচ্ছিল মাদক ব্যবসায়ীরা। মুহুরীপাড়ায় পৌঁছালে ট্রাকে তল্লাশি চালানো হয়, জব্দ করা হয় 30,000 পিস ইয়াবা। এই সময় আটক করা হয় 2 মাদক কারবারিকে। তারা হলেন নাইখংছড়ির ফয়েজুল্লাহ এবং আব্দুল গফুর। এদিকে টেকনাফের হোয়াইকং বাজারে অভিযান চালিয়ে 9,200 পিস ইয়াবা সহ 1 রোহিঙ্গাকে আটক করে র্যাব। খাগড়াছড়িতে পুলিশের টিআরসি 6ষ্ঠ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মহসিন হাসান। এ সময় নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, বাহিনীর গৌরবময় আত্মত্যাগ ধরে রাখতে পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। শিক্ষা সমাপনী কুচকাওয়াজে 353 জন পুলিশ কনস্টেবল অংশ নেন। প্রাণের মেলায় বিদায়ের সুর, বাকি আছে মাত্র 5টি দিন। পাঠকের সমাগমে মুখরিত অমর একুশে গ্রন্থমেলা। শেষ সময় এসে জমজমাট হয়ে উঠেছে মেলা। এখন দর্শনার্থীর চেয়ে পাঠক ক্রেতার উপস্থিতি বেশি, তাই বেড়েছে বইয়ের বেচা বিক্রি। এবারের মেলায় এখন পর্যন্ত প্রায় 4000-এর মতো নতুন বই এসেছে। বিক্রেতারা জানিয়েছেন, জনপ্রিয় লেখকদের সঙ্গে তাল মিলিয়ে নবীন লেখকদের বইও বিক্রি হচ্ছে। মেলার শেষ দিনগুলোতে বেচা বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা প্রকাশকদের। প্রাণের মেলায় বিদায়ের সুরে বলছিলাম, সহকর্মী সাইফুদ্দিন রবিন মেলা প্রাঙ্গণে রয়েছেন, তিনি যুক্ত হয়েছেন সরাসরি। রবিন, শেষ সময়ে পাঠক দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? লেখক পাঠকের যে মিথস্ক্রিয়া, প্রকাশকদের সঙ্গে পাঠকদের লেখকদের যে মিথস্ক্রিয়া, এই সামগ্রিক মিথস্ক্রিয়া এবং সব মিলিয়ে তাদের যেই প্রতিক্রিয়া অনুভূতি, সেগুলো কতখানি উঠে আসছে শোনা যাচ্ছে মেলা প্রাঙ্গণে? সৌমিত্র, আসলে শেষ হয়ে আসছে বইমেলা এবং প্রায় শেষের দিকেই বলা চলে। এবং শেষ সপ্তাহের কথা যদি বলতে চাই, পাঠকের সংখ্যা বাড়ছে, ভিড় বাড়ছে। ফাগুনের এই বিকেলবেলাটায় যদিও আজকে মেঘাচ্ছন্ন বিকেল ছিল, কিন্তু এই সন্ধ্যায় আমরা লক্ষ্য করছি যে সেই মেঘও কেটে গেছে এবং
বৃষ্টির যে সম্ভাবনা ছিল সেটি নেই, সেই জায়গাটায় বলা চলে যে পাঠকের উপস্থিতি বাড়ছে। যদিও বা পুরো বইমেলায় এখন পর্যন্ত বেচা বিক্রি নিয়ে সামগ্রিকভাবে সন্তুষ্টির জায়গাটায় খানিকটা কমতি রয়েছে প্রকাশকদের। তারা বলছেন যে আসলে বেচা বিক্রির জায়গাটায় সন্তোষজনক অবস্থানে নেই। তারা আশা করছেন যে শেষ দিকে আরও যে কদিন সময় রয়েছে ক্রেতা পাঠকের উপস্থিতি বাড়বে, যারা বই কিনবেন। প্রকাশকরা প্রত্যাশা করছেন যে পাঠকের এই উপস্থিতিটা বা এই ভিড় কেবলমাত্র আসলে ঘুরে বেড়ানোর জন্য না হয়ে সত্যিকার অর্থেই বই কেনার জন্য উদ্দেশ্যটা হয়, সেই প্রত্যাশাটুকু তারা করছেন। এবং এখনও অর্থাৎ মেলার যে কয়দিন গিয়েছে, অল্প কয়দিন বাকি আছে, এর মধ্যেও কিন্তু নতুন বই প্রকাশিত হচ্ছে সৌমিত্র, এবং শেষ দিন পর্যন্ত নতুন বই প্রকাশ হবে বলে আশা করছেন অনেকেই, কেননা এখনও প্রেসগুলোতে ব্যস্ততা রয়েছে সেই বই প্রকাশের ক্ষেত্রে, এবং প্রকাশকরাও তুমুল ব্যস্ত সময় পার করছেন বই বিক্রির সঙ্গে সঙ্গে এই বই প্রকাশ নিয়েও। এবং পাঠকরাও প্রত্যাশা করছেন যে নতুন যেই সময়টুকু বা যেই কদিন রয়েছে এর মধ্যে ভালো বই প্রকাশিত হবে, কেননা এবছর বই প্রকাশের ক্ষেত্রে বাংলা একাডেমি যদিও বা বলছে গুণগত মান সম্পন্ন বই প্রকাশের ক্ষেত্রে তারা বেশ আন্তরিক, কিন্তু ভালো বই প্রকাশের ক্ষেত্রে খানিকটা ঘাটতি রয়েছে বলে সেই ধরনের সমালোচনাও কিন্তু রয়েছে। সব কিছু মিলিয়ে এইটুকু বলতে হয় যে শেষ দিকে এসে ভিড় বেড়েছে, এবং তুলনামূলক অর্থে যারা আসছেন তারা বই কিনছেন, কিন্তু আরও বই কিনতে হবে এবং আরও বিক্রি প্রত্যাশা করছেন প্রকাশকরা। তারা বলছেন এবছর যেহেতু মুজিব জন্মশতবর্ষ, সে কারণে বঙ্গবন্ধু কেন্দ্রিক বই যেমনটি প্রকাশিত হচ্ছে, ঠিক তেমনি অন্যান্য বইগুলো, বিশেষ করে গল্প, কবিতা, উপন্যাস, সেসব বইয়ের বিক্রিও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে কবিতার বই বেশি বিক্রি হচ্ছে, অনুবাদের বইও প্রাধান্য পাচ্ছে, রাজনৈতিক গবেষণাধর্মী বইগুলো কিন্তু বিক্রির ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে। সব কিছু মিলিয়ে সামনের দিনগুলোতে পাঠক উপস্থিতি বাড়বে, ভিড় বাড়বে। মেলার বিস্তৃত অঞ্চল জুড়ে যেহেতু ঘুরে বেড়ানোর এবং নিরবচ্ছিন্নভাবে ঘোরাফেরা করার সুযোগ তৈরি হয়েছে, সে কারণে পাঠকরা আরও উৎসাহ নিয়ে আসবেন বলে প্রত্যাশা করছেন প্রকাশক, বাংলা একাডেমি, আয়োজক যারা রয়েছেন তারা প্রত্যেকে। সৌমিত্র। রবীন, ধন্যবাদ আপনাকে। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে দিল্লিতে। রোববার সন্ধ্যায় জাফরাবাদে হয় এই ঘটনা। সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুদিন ধরেই মেট্রো স্টেশনের কাছাকাছি একটি রাস্তা অবরোধ করে রেখেছিল একদল আন্দোলনকারী। একই সময় রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সিএ এর পক্ষে অবস্থান কর্মসূচি চালায় আরেকটি পক্ষ। এক পর্যায়ে রোববার সন্ধ্যায় মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ, একে অপরের দিকে ইট পাটকেল ছুটতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দোষারোপ করছে দুপক্ষ। তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9 জনে। রোববারের প্রাকৃতিক দুর্ঘটনায় আরও অর্ধশতাধিক আহত। স্থানীয় সময় সকালে ইরান সীমান্তবর্তী গ্রামগুলোয় 5.7 মাত্রার কম্পন অনুভূত হওয়ার পর ভেঙে পড়ে হাজারো ঘরবাড়ি ও স্থাপনা। কিছুক্ষণ পরই একই মাত্রায় দ্বিতীয় ভূকম্পনে নড়ে ওঠে অঞ্চলটি। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে, যাদের উদ্ধারে ভারী যন্ত্রপাতির মাধ্যমে চলছে তল্লাশি অভিযান। ফিলিপাইনের সরকারি ব্যবস্থাপনায় প্রায় নিয়মিতই গণবিয়ের আয়োজন করা হয়। চলতি সপ্তাহেও তেমনই এক আয়োজন ছিল উপকূলীয় ব্যাকোলড শহরে। একই সাথে গাঁটছড়া বাঁধেন 2 শতাধিক জুটি। তবে করোনা ভাইরাস আতঙ্কের প্রভাব ছিল এখানেও, তাই বিয়ের আসরে পাত্রপাত্রী সহ সবাইকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে। চলছে সব খবর, ছোট্ট আর একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন সব খবর। ডিজিটাল নিরাপত্তা আইনের 25 এবং 31 ধারা কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। উক্ত আইনের 25 ধারায় উল্লেখ আছে, যদি কেউ আক্রমণাত্মক, ভীতি প্রদর্শক, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য কোনো ডিজিটাল মাধ্যমে প্রচার করেন, তাহলে 3 বছরের কারাদণ্ড বা অনধিক 3 লক্ষ টাকা জরিমানা করা হবে। আক্রমণাত্মক ও ভীতি প্রদর্শক, বিভ্রান্তিকর, অপমানজনক ইত্যাদি ধারণাসমূহের কোনো বর্ণনা নেই আইনে, যা সংবিধানের 31 ধারার সাথে সাংঘর্ষিক। এই আইনে অপমান, অপদস্থ, বিরক্তির কোনো সংজ্ঞা দেয়া নেই। ফলে ল এনফোর্সমেন্ট এজেন্সি যাকে ইচ্ছা তাকে সাবজেক্টিভ ওয়েতে হ্যারাস করতে পারে। এটি আইনের কোনো উদ্দেশ্য হতে পারে না। আর সেকেন্ড যুক্তি ছিল
যে আর্টিকেল 39 কনস্টিটিউশনের আর্টিকেল 39-এর সঙ্গে এটি সরাসরি সাংঘর্ষিক। রাজধানীর হাতিরঝিলে ছুরিকাঘাতে নিহত হয়েছে শিপন নামের এক কিশোর। মূলত দুই কিশোর গ্রুপের দলাদলিতে রোববার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিপন। তার পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে শিপনকে হত্যা করে সুজন সহ আরও কয়েকজন। ঘটনার পরপরই অপরাধীদের আটকে অভিযান চালায় পুলিশ। তবে এ বিষয়ে পুলিশ কোনো কথা বলতে রাজি হয়। এইটা পরীক্ষা যখন দেয় তখন ওয়াইফের নকল দেখতে চাইছিল, আমার ছেলে নকল দেখতে দেয় নাই, এই কারণে হাতিঝিল আনি আমার ছেলের মারছিল। পরে আমার ছেলেরাও মাদেরকেও মারছে বন্ধু বন্ধু মিলি। এই নিয়ে এই ঘটনা, এই প্রতিশোধ আজকে নিছে। বাবা কই বাবা রে বাবা, বাবা সবই তুই আসছে, সবাই হরস খেলছে বাবা রে, মোবাইলে লাই হয়েছে। বউবাজে ওই এলাকার পোলাপানের লোকে একটু আগের সমস্যা ছিল, আজকে 3-4 বছর আগের, সেটা আজকা ওরা দুইটাই গিয়েছে ওই জায়গা যাওয়াতে ওগরে পার মারছে। শিপনের পিছন দিক দিয়া 4-5 জন মিলে টাইনা ধরে নামাইতেছে, মারতেছে, আর সামনে যে ছোট ভাই মানিক ওরেও মারতেছে। তো দেন এই মারামারির পর আমি দেখা ঘাবড়ে গেলাম। আমি ওই পারে যে আমার ফ্রেন্ডদের বললাম যে দোস্ত ওদের মারতেছে। গাড়ি থামাইছে, পোলাপান থামাইয়া বলতেছে তোরা কি করেছে এই জায়গায়, এরকম কাহিনী হয়েছে। হাতা দিয়ে এক সিস্টেমে হয়ে মানে গিয়ার দিয়ে টান দেওয়া হয়েছে, ছুরি দিয়ে টান দেওয়া হয়েছে। রাজধানীর শান্তিনগরে পীর সাহেবের গলি রাস্তা থেকে সোনিয়া আক্তার আফরিন নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। সকাল 8টার দিকে নিহতের মা ও এক প্রতিবেশী অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সোনিয়া মাদকাসক্ত ছিল বলে ধারণা করছে পুলিশ। স্বজনরা জানিয়েছে মিথিলা নামের 5 বছরের এক মেয়ে আছে তার। জিগাতলা ট্যানারি মোড়ে বাবা মার সাথেই থাকতেন সোনিয়া। সকালবেলা শুনি যে একজনে ফোন দিছে যে আপনার মেয়ে এই জায়গায় পড়ে রয়েছে, আয়সা নিয়ে যান। পরে গেলাম, গিয়ে ওইখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসছি। এমনি স্বামীর সাথে যায় না 2 বছর ধরেই আর কি, নানান ভেজাল চলতেছে, তো ও ছাড়ে না, কয় কি দেখি না একটু ভালো বাবা খায়, তো মেয়েরা আছে এই আশা আর কি ডিপুজ দেয় না। কুষ্টিয়ার 7 থানার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঝোলানো হয়েছে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের তালিকা। সাধারণ মানুষ প্রতিদিন পরিষদে নানা কাজে এসে দেখছেন তার এলাকায় ফেরারি কে। অপরাধী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েও সহায়তা করছেন স্থানীয়রা। এতে আসামি ধরার জন্য তথ্য পেতে অনেক সুবিধা হয়েছে পুলিশের। আইনজীবীরা বলছেন ব্যতিক্রমী এই উদ্যোগের ফলে কমবে মামলা জট। যখনই জানছে তখন মানুষের মধ্যে একটা জনসচেতনার সৃষ্টি হচ্ছে। যারা করবে তাদের তো থানায় নাম উঠে যাবে, এই কারণে আর অপরাধ করার সুযোগ থাকবে না। সবাই জানি ভালো মানুষ, তার কোনো না কোনো কারণে সে অপরাধী হয়ে আছে। মানুষ চিনল যে না, এই লোকটা কোনো না কোনো কারণে কোনো না কোনো কেসের সাথে সে যুক্ত। ওয়ার্ডের মেম্বারকে ডেকে এবং চৌকিদার যারা গ্রাম পুলিশ তাদেরকে ডেকে আমরা এই তালিকা সম্পূর্ণ পড়াই। এখন নির্দোষ ব্যক্তিকে ধরার কোনো সুযোগ নাই, মূল ব্যক্তি যেটা সেটাকে ধরার একটা সুন্দর একটা পন্থা। চিহ্নিত আসামিদেরকে যদি ধরিয়ে দেওয়া যায়, জনগণ যদি পুলিশের সাথে সম্পৃক্ত থেকে এদেরকে অ্যারেস্ট করে, তাহলে কিন্তু এটা একটা ভালো দিক। এটার থেকে অপরাধ প্রবণতা কমে যাবে। এর জন্য যে আমি যদি কোনো খারাপ কাজ করি, আমি যদি ওয়ারেন্টি আসামি হয়ে যাই, তাহলে আমার নামে এরকম ওয়ারেন্ট টাঙিয়ে যাবে। সেটা চিন্তা করে মানুষ কিন্তু একটা সেই ইসের মধ্যে চলে যাচ্ছে যে না, আমি আর এই ন্যূনতম অপরাধটিও করব না। অজ্ঞাত রোগে ঠাকুরগাঁওয়ে গত 2 দিনে মৃত্যু হয়েছে একই পরিবারের 2 জনের। সদর হাসপাতালে ভর্তি 3 জন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহফুজার রহমান সরকার জানান, বালিয়াডাঙ্গি উপজেলার সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম গত 21 ফেব্রুয়ারি রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। একদিন পর বড় ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগম একইভাবে মারা যান। এই ঘটনার পর ওই বাড়ির 3 সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা আতঙ্কে আছি, ভয়ে ভয়ে আমরা, তার কারণে আমি হাসপাতাল 3টা রোগীকে নিয়ে আসছি। আমাকে ভয় লাগছে খুব, কেন আমার সবরাতে আমি কানছি, আমার বউ মারতে না, আমি হইতে পারি না। তাদের ওইরকম কোনো খারাপ সাইন সিমটম নেই, শুধুমাত্র তারা আতঙ্কিত হয়ে আছেন এবং সে কারণে তাদেরকে আমরা অবজারভেশনের জন্য রেখে দিয়েছি এবং তারা সুস্থ আছে।
সেন্ট মার্টিনস দ্বীপের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর AKM রফিক আহমদ। দিনব্যাপী কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন। সেন্ট মার্টিনস দ্বীপের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয় কর্মশালায়। জনবিরোধী আদেশ বা তৎপরতার বিরুদ্ধে সবসময় সরব ছিলেন ডক্টর আহমদ শরীফ। শিক্ষকতা, গবেষণা ও পাণ্ডিত্য চর্চায়ও একনিষ্ঠ ছিলেন তিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের RC মজুমদার মিলনায়তনে আহমদ শরীফের 61তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় বক্তারা বলেন, আহমদ শরীফ ছিলেন স্পষ্টবাদী এবং প্রতিবাদী। গবেষকরা বলেন, মৌলিক সাহিত্য ও পুঁথি সাহিত্য নিয়ে আহমদ শরীফের রচনা ছিল অনন্য, অনবদ্য। নাগরিকের তথ্য অধিকার নিশ্চিত করতে কাল থেকে যশোরে শুরু হচ্ছে 5 দিনের তথ্য অধিকার ক্যাম্প। জেলার মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের CTK আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে UK এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করছে MRDI। মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এই উপলক্ষে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কথা বলেন MRDI এর নির্বাহী পরিচালক। ভবদহের জলাবদ্ধতা থেকে 20 লাখ মানুষকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে যশোরে। সকালে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী এলাকার আন্দোলনরত 3টি সংগঠন। বক্তারা বীর কপালিয়ায় রিভার টাইডাল ম্যানেজমেন্ট বা TRM বাস্তবায়ন ও নদী খননের দাবি জানান। তারা বলেন, প্রতিবার বর্ষায় মনিরামপুর ও অভয়নগরের প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। তলিয়ে যায় মাছের ঘের, ফসলের ক্ষেত, রাস্তাঘাট। এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে বিল কপালিয়ায় TRM আর হরিটেকা, মুক্তেশ্বরী, ভদ্রা ও হরিহর নদী খননের দাবি জানান। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, লাইব্রেরি এবং সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ডক্টর নুরুল আমিন চৌধুরী। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে কাজ করছে সরকার। সততা স্টোর চালুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি হবে বলে আশাবাদ জানান কর্মকর্তারা। আমাদের সঞ্চয়, আমাদের ভবিষ্যৎ প্রতিপাদ্যে রাঙামাটিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলার 14টি তফসিলি ব্যাংকের এই যৌথ আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। এই উপলক্ষে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা শিক্ষার্থীদের ক্ষুদ্র সঞ্চয়ে উৎসাহ দেন এবং তাদের এই সঞ্চয় ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন। কনফারেন্সে 15টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। মুজিববর্ষ উপলক্ষে জামালপুরে চালু হয়েছে সাপ্তাহিক নকশি পণ্যের হাট। নারীদের তৈরি নকশি কাঁথা সহ বিভিন্ন হস্তশিল্পের বাজারজাতকরণ সহজ করতে এই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শুরুতে প্রতি শনিবার বসবে হাট। ক্রেতা টানতে দেশ জুড়ে চলবে এই হাটের প্রচারণা। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি হস্তশিল্পের সঙ্গে জড়িত নারী কর্মী এবং উদ্যোক্তারা। ওইভাবে ক্রেতা যায় না। হাট হওয়াতে আমাদের সুবিধা হচ্ছে যে এখানে বিভিন্ন রকমের লোকজন আসে। যে বাচ্চা জন্মেছে 0 আইটেম থেকে শুরু করে একদম নকশি কাঁথা পর্যন্ত সব টাইপের আইটেমই করা হয়। দেশে বিদেশ থেকে অনেক লোকজন আসবে, আমাদের দেখবে, আমাদের জিনিসপত্র বিক্রি হবে। এখানে বিশেষত্ব হলো খুব সাশ্রয়ী মূল্যে আমরা বিভিন্ন ধরনের পণ্য পাচ্ছি। সবখানে আমরা লিফলেট পাঠাবো, তাদের দৃষ্টি আকর্ষণ করব যেন তারা আমাদের ব্র্যান্ডিং হাট পরিদর্শন করেন এবং তাদের দেশে যেন এটি প্রচার করেন। সিরিয়ার দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে 2 বিদ্রোহী। রোববার রাতের হামলায় নিহতরা সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্য। সংগঠনটির এক বিবৃতিতে নিশ্চিত করা হয় এ তথ্য। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দামেস্ক বিমানবন্দরের খুব কাছেই চলে হামলা। তবে শত্রুপক্ষের বেশিরভাগ মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয় বলে দাবি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার। দামেস্ক হামলার কিছুক্ষণ আগে ফিলিস্তিনের গাজাতেও ইসলামিক জিহাদের ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালায় ইসরায়েল। জবাবে সংগঠনটির পক্ষ থেকেও ছোড়া হয় রকেট, তবে সেখানে হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলের বিবৃতিতে স্বীকার করা হয় 2 স্থানে হামলার খবর। ইতালির মিলান ফ্যাশন উইকেও দেখা গেল করোনা ভাইরাস আতঙ্কের প্রভাব। রীতিমতো দর্শকশূন্য থিয়েটারে র্যাম্পে হাঁটলেন মডেলরা। বিশ্বখ্যাত ডিজাইনার জর্জ আরমানের শীতকালীন সংগ্রহের প্রদর্শন হয় এই দিন। ফ্যাশন শোর শেষে চীনের জন্য শুভকামনা জানান আরমানি।
ইতালির ইভেরায় চলছে কমলা ছোড়ার উৎসব। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটিতে জনসমাবেশ এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হলেও ভাইরাস আতঙ্ক প্রভাব ফেলেনি ছোট এই শহরটিতে। বার্ষিকী আয়োজনে যোগ দিয়েছে হাজারো মানুষ। রোববার শুরু হওয়া উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। ব্রাজিলে শুরু হয়েছে রিও ডি জেনিরো কার্নিভালের অন্যতম আকর্ষণ সাম্বা প্রতিযোগিতা। অংশ নিয়েছে দেশের সেরা সাম্বা স্কুলগুলো। নাচে গানে ঐতিহ্য ফুটিয়ে তুলছেন শিল্পীরা। স্ট্রিট শোয়ে লাখো মানুষের ঢল। ড্রামের তালে তালে মাতাল রাজধানীর সাম্বা ট্রুপ। মুজিব বর্ষ তৃতীয় চট্টগ্রাম বন্দর গলফ টুর্নামেন্টে আনোয়ার সাজ্জাদ লিপন চ্যাম্পিয়ন এবং লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল ইসলাম রানার আপ হয়েছেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাদের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ এবং শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল ASM ফখরুল ইসলাম। এবারে টুর্নামেন্টে 18 জন নারী, 17 জন জুনিয়র সহ 153 জন গলফার অংশ নেন। নারী ইভেন্টে কানিজ ফাতেমা চ্যাম্পিয়ন এবং ইলুরা সোলাইমান রানার আপ হয়েছেন। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা TV BD। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।